আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রায়ান খেয়ে বেরিয়ে পড়তে নিশাত কোনো মতে মুখে দুটো খাবার তুলে রায়ানের পিছু পিছু ছুটল। অনেক ভোরে উঠলেও পড়া শেষ করে রেডি হয়ে নিচে নামতে দেরি হয়ে গিয়েছিল, তাই বলে মানুষরা তাকে একটু খাওয়ার সুযোগ কি দিবে না? কোনো মায়া দয়া নেই লোকটার। গাড়িতে চড়ে বসতে রায়ান গাড়ি ছুটালো দ্রুত বেগে। দেখতে দেখতে মেডিকেল কলেজে পৌঁছে গেল। সোজা পার্কিং এ এসে নামলো আজ দুজনে। নিশাত নেমে কোনো কথা ব্যতীত চলে আসতে নেবে তখন ওই ডেকে উঠলো রায়ান, ক্লাস শেষে সোজা আমার কেবিনে চলে আসবে, আমি বিজি থাকতে পারি, সেখানে আমার জন্য অপেক্ষা করবে। নিশাত মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আগে পার্কিং থেকে বেরিয়ে এলো। পিছু পিছু রায়ান এসে নিশাতকে পাশ কাটিয়ে আগে চলে গেল। নিশাত আস্তে ধীরে হাঁটতে গিয়ে চোখ পড়লো সায়ন্ত আর নিধির দিকে। দুটোই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার পানে। এই দুটো কি তাকে দেখে ফেললো রায়ানের সাথে? হেঁটে দুটোর সামনে দাঁড়াতেই নিধি জহুরি নজর দিয়ে বলে উঠলো, ওটা কে রে, যার সাথে তুই গাড়ি থেকে নামলি? নিশাত বুকা হাসার চেষ্টা করলো। দুটোতে সত্যিই দেখে নিয়েছে। নিশাত কথা ঘোরাতে বলার চেষ্টা করলো, ওটা তো আমাদের স্যার, চিনলি না? কালই তো ক্লাস নিল। নিধি বলল, স্যার তো আমরাও জানি, কিন্তু তুই স্যারের গাড়ি থেকে নামলি কেন? কি হয় স্যার তোর? নিশাত যেন আরো বিপাকে পড়লো। এখন সে কি জবাব দেবে? কিছু একটা ভেবে তরাক করে বলে ফেললো, আরে উনি আমার বস হয়, আমি একটা জব পেয়েছি বুঝলি, রায়ান স্যারের অ্যাসিস্ট্যান্টের জব। বলে পুনরায় হাসার চেষ্টা করলো। নিধি তার কথা বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। পাশ থেকে সায়ন্ত সন্দেহ নিয়ে বলে উঠলো, এক মিনিট, তুই কাল বলেছিলি তোর পদবী নেওয়াজ, আর আমার জানা মতে স্যারের নাম রায়ান নেওয়াজ, আবার দুজনে সকালে একসাথে এলি, কেমন গন্ডগোল মনে হচ্ছে। সত্যি করে বলতো তোদের মধ্যে সম্পর্ক কি? নিধি সায়ন্তর কথায় সাই জানিয়ে নিশাতকে চেপে ধরলো। নিশাত ঠিক বুঝলো এদের দুটো থেকে কিছু লুকানোর নয়। হতাশার শ্বাস ফেলে বলে উঠলো, যেটা বলেছি সেটা সত্যি, তবে আমার একটা সম্পর্কও আছে, কিন্তু সেটা এখন তোদের বলবো না, পরে এক সময় বলবো, এখন ক্লাসের টাইম হয়ে গেছে, দ্রুত চল। নিধি আর সায়ন্ত নিশাতের কথা মানতে চাইলো না। নিধি বাইনা জুড়ে দিল, বল না ইয়ার, স্যার তোর কি হয়? না জানা পর্যন্ত তো আমার ঘুমোয় আসবে না। নিশাত বলল, না আসলে নেই, তবুও আমি আজ বলবো না। বলেই দুটোকে পাশ কাটিয়ে হাঁটা দিল। নিধি আর সায়ন্ত পিছু নিল। নিধি যেতে যেতে পুনরায় বলে উঠলো, ঠিক আছে বলিস না, কিন্তু তোর ফোন আছে তো? থাকলে নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট দে ভাই, নতুন ফ্রেন্ডশিপ হলো অথচ রাতে একটু কথাই বলতে পারলাম না। সায়ন্ত বলে উঠলো নিশাতের উদ্দেশ্যে, তুই জানিস ও আমাকে আরো 1 ঘন্টা আগে এখানে নিয়ে এসেছে, ওর মধ্যে নতুন বন্ধুর সাথে সকাল সকাল সে সময় কাটানোর প্রয়োজন, কিন্তু তুই আসতে দেরি করে ফেললি। নিশাত কোনো কথারই জবাব দিল না, শুধু মুচকি হেসে সামনে অগ্রসর হলো। এদের সাথে পরিচয়টা কাল হয়েছে, অথচ এদের ব্যবহার দেখে মনে হচ্ছে এরা সেই ছোটকালের বন্ধু, যাদেরকে মনের কথাগুলো না উড়ানো পর্যন্ত শান্তি মেলে না, যাদের সাথে একটিবার কথা না বললে মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। এরা দুটো ঠিক তেমনই। পরপর ক্লাসগুলো শেষ করে নিধি আর সায়ন্তকে বিদায় জানিয়ে রায়ানের কেবিনের দিকে ছুটল নিশাত। রায়ানের ক্লাস চলাকালীন দুটোতে পুনরায় শুরু হয়েছিল রায়ান তার কি হয় এটা জানার জন্য, কিন্তু নিশাত কিছুই বলেনি। তার জন্য সারা ক্লাসময় দুটোতে মুখ গুমরা করেছিল। দুটোর কথা মনে পড়তে নিশাতের মুখে হাসি ফুটলো। ভাবনার মাঝে গন্তব্যে চলে এলো নিশাত। কেবিনের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো উত্তর এলো না। হয়তো লোকটা নেই, তাই নিশাত পারমিশনের আশা না করে ভিতরে ঢুকলো। তার ভাবনা ঠিক, ভিতরে রায়ান নেই। নিশাত কাদের ব্যাগটা নিচে নামিয়ে রেখে পাশে রাখা সোফাটায় গিয়ে বসে পড়লো। ঠিক 10 মিনিট বাদে রায়ান কেবিনে প্রবেশ করলো। নিশাতের দিকে এক পলক তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো। একটা ফাইলে চোখ বুলিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠলো, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, খাবার এনেছি, খেয়ে নাও আগে। কথা শেষ করে টেবিলের উপর রাখা একটা ব্যাগ দেখিয়ে দিল। নিশাত একটু অবাকই হলো। লোকটা কি খেয়াল করেছিল সে যে সকালে খায়নি, তার মানে খাবারও নিয়ে এসেছে। নিশাতের মনে ভালো লাগা কাজ করলো। তার সত্যিই ক্ষুধা লেগেছিল, আর তার একটা বাজে অভ্যাস, ক্ষুধা পেলে না খেয়ে থাকতে পারে না, রাগ হলেও না খেয়ে থাকতে পারে না। নিশাত হাসি মুখে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে পুনরায় সোফায় বসে খেতে শুরু করলো। আজ লোকটা বিরিয়ানি এনেছে। নিশাত একটু জলদি খাওয়ার চেষ্টা করলো। খাওয়ার মাঝে চোখ পড়লো রায়ানের দিকে। লোকটা কাজ বাদ দিয়ে তার পানেই তাকিয়ে। এমন করে তাকিয়ে আছে কেন? মুখের খাবারটা শেষ করে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছেন কেন স্যার? খেতে ইচ্ছে করছে বুঝি, খাবেন? রায়ান জবাবহীন সেভাবেই তাকিয়ে রইলো। মুখের আদল দেখে বোঝা যায় লোকটার মনে কি চলছে। রায়ানকে চোখ সরাতে না দেখে নিশাতের একটু অস্বস্তি হলো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায় বুঝি? নিশাত পুনরায় আওড়ালো, বুঝেছি আপনার এত খাবার খাবেন না, কিন্তু আপনার চোখ সরান প্লিজ। নিশাত বলল, এত দ্রুত কেন খাচ্ছ? ভেবেছিল এবারও কোনো জবাব মিলবে না, তবে জবাব পেলেও লোকটার সরে সেই গম্ভীর ভাবটা ঠিকই বজায় থাকলো। নিশাত তার এক গ্রুস খাবার মুখে পড়ে চিবোতে চিবোতে বলে উঠলো, আপনি তো আবার কাজে ফাঁকি দেওয়া পছন্দ করেন না, তাই দ্রুত খাচ্ছি, পরে আবার যদি খোঁটা দেন যে আমি কাজে ফাঁকি দিতে দিতে ধীরে ধীরে খেয়েছি। রায়ানের ভ্রুদয়ের মাঝে ভাঁজের সৃষ্টি হলো। নিশাতকে খাওয়ার মাঝে কথা বলতে দেখে ধমকে উঠলো, খাওয়া শেষ করে কথা বলো স্টুপিড, আর জলদি খাওয়ার প্রয়োজন নেই। নিশাত মনে মনে 2-4টা গালি দিতে ভুললো না রায়ানকে। খাটাস লোকটা খাওয়ার সময় তাকে ধমকাচ্ছে।
রায়ানের কাজে মনোযোগ দিতে দেখে ধীরে ধীরেই খাওয়া শেষ করলো নিশাত। খাওয়া শেষে সব পরিষ্কার করে বলে উঠলো, এখন নিশ্চয়ই আপনাদের হাসপাতালে যাবেন নাকি এখানে আরো কাজ আছে? রায়ান ফাইল থেকে চোখ তুললো না, সেভাবে প্রত্যুত্তর করে বলল, এখন বাড়িতে ফিরবো। ছোট এক বাক্যে কথা শেষ করলো রায়ান। তাও নিশাতের বুঝতে অসুবিধা হলো না, আজ তার ফুপি শাশুড়ি আসার কথা, হয়তো তারা এসে পড়েছে বা এসে পড়বে। রায়ান ফাইলটা জায়গা মতো রেখে দিয়ে কেবিন থেকে বেরিয়ে পড়লো। তার দেখা দেখি নিশাতের সম্মুখে অগ্রসর হলো। হাঁটার মাঝে মাঝে আশেপাশে তাকিয়ে দেখলো কালকে দেখা সেই ডাক্তার মেয়েটাকে খুঁজলো মনে মনে। কলেজে আসার পর থেকেই খেয়াল করেছে, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পায়নি। আসেনি নাকি আজ? ভাবতে ভাবতে খেয়াল করলো সে রায়ান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। খেয়াল হতে দ্রুত গিয়ে রায়ানের পিছু নিল। আশেপাশে দাঁড়ানো স্টুডেন্ট, ডাক্তার বা টিচাররা যে দৌড়ে তাদের দিকে তাকিয়েছে তা আর খেয়াল করলো না, যেন তার রায়ানকে ধরাটাই মুখ্য কাজ। আর এদিকে নেওয়াজ মঞ্জিলের লিভিং রুমে বসে আছে আরহান আর আইমান নেওয়াজের একমাত্র বোন আনিকা সৈয়দ মুর্তুজা। আরহান সাহেবের থেকে বয়সে ছোট হলেও আইমান সাহেবের থেকে বড় তিনি। তার দুটো ছেলে মেয়ে, বড় মেয়ে বিয়ে করে স্বামীর সাথে আমেরিকায় সেটেলড, আর ছেলে পিয়াস সৈয়দ মুর্তুজা। আনিকা বেগমের স্বামী একজন বিজনেসম্যান হলেও ছেলেটা হয়েছে ডাক্তার। ছেলেকে নিয়েই তিনি গিয়েছিলেন মেয়ের বাড়ি। মাসখানেক পর সেখান থেকে কাল ফিরেছে বাংলাদেশে। তার প্রিয় বড় ভাইপো বিয়ে করেছে, এটা জানার পর থেকেই মনটা উতলা হয়ে আছে। তাই তো ছেলেকে নিয়ে আজই চলে এসেছে বাপের বাড়িতে। ভাই দুটো বাড়িতে না থাকলেও ভাইয়ের বউরা আপ্যায়ন করতে কমতি রাখছে না কোথাও। সামনে জলখাবার থাকলেও তাতে হাত দিলেন না আনিকা বেগম। রিমি বেগমকে ডেকে বলল, ভাবি আগে বৌমাকে ডাকো, আগে বউ দেখি তারপর খাবো। পিয়াস একটা আপেল তুলে তাতে কামড় বসিয়ে বলল, ঠিকই মামি, যাকে দেখতে এলাম তাকে এখনো দেখতে পেলাম না। রায়ান, ওরা কি বাড়িতে নেই? রিমি বেগম বলল, আছে, একটু আগে ফিরেছে, তোরা বস, আমি ডেকে আনছি। বলে রিমি বেগম উপরে উঠে গেল। পিয়াস উঠে দাঁড়ালো, ভাবলো রায়ানের সাথে গিয়ে দেখা করে আসুক। তখন ওই রায়ানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গেল। পরনে একটা হাফ হাতা টি শার্ট আর কালো রঙা একটা ট্রাউজার। চুলগুলো ভেজা মনে হচ্ছে, হয়তো ফিরে এসে আগে স্নান করেছে। পিয়াস এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলো, প্রাণবন্ত কণ্ঠে বলে উঠলো, কংগ্রেস ভাই, তুই যে এত জলদি বিয়ে করে নিবি আমি তো ভাবিনি, তবে আমি ভীষণ খুশি। রায়ান আলতো করে ভাইকে জড়িয়ে নিয়ে বলল, কেমন আছিস? ভ্যাকেশন কেমন কাটলো? পিয়াস বলল, খুব ভালো। আচ্ছা ভাবি কোথায়? রায়ানের প্রশ্ন শুনে পিয়াসকে ছেড়ে দিয়ে একবার উপরের দিকে তাকালো, পুনরায় চোখ সরিয়ে ছোট করে বলল, উপরে আছে, আসছে হয়তো। কথা শেষ করে ফুপির সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো ফুপি? আনিকা বেগম মজার ছলে জবাব দিল, আমার গম্ভীর বাপ বিয়ে করে নিয়েছে, এই খুশিতে ভালো তো থাকতেই হই বল, আয় এখানে বস। রায়ান সামান্য হাসলো, তবে তা চোখে পড়ার মতো নয়। চুপচাপ ফুপির পাশে বসলো। পিয়াস তখনও দাঁড়িয়ে অপেক্ষায়। রায়ান আর পিয়াস সেম বয়সী। রায়ান বড় হলেও বয়সের পার্থক্য মাত্র 12 দিনের। দুজনের হাইট বা বডি ফিটনেসও প্রায় এক, তবে তাদের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত। যেমন রায়ান গম্ভীর স্বভাবের, কিন্তু পিয়াস প্রাণবন্ত। বাচাল প্রকৃতির নয়, তবে সবার সাথে হেসে খেলে কথা বলতে জানে। দুজনে ডাক্তার হলেও পড়াশোনাটা হয়েছে আলাদা আলাদা প্রতিষ্ঠানে, তবে পিএইচডিটা একই সাথে একই প্রতিষ্ঠান থেকে করেছিল। ওই সময়টা দুই ভাই দুই ভাইয়ের ছায়া হয়েছিল। যদিও রায়ান গম্ভীর রাগচটা স্বভাবের, তবে পিয়াসের সাথে অনেকটা ফ্রিও বটে। ভালোবাসাও তাদের মধ্যে কমতি নেই। ভাবনার ইতি ঘুটিয়ে রিমি বেগমকে নিচে নামতে দেখা গেল। তার পিছে অর্থে আর নিশাত নেমে এলো। মামির কণ্ঠ পেতেই পিয়াস ঘুরে সিঁড়ির পানে তাকালো, আর সেখানে নিজের চোখ দুটো স্থির হয়ে গেল। বাদামি রঙা চোখ দুটিতে ভর করলো এক আকাশসম বিস্ময়। সে যেন ভুল কিছু দেখছে। মনে হলো তার পুরো পৃথিবীটাই ধসে পড়েছে। এটা তার স্বপ্ন নাকি মনের ভুল? অন্তত এই দুটোর একটা যেন হয়। তার দেখা এই সত্যিটা যেন বাস্তবে পরিণত না হয়। এই মেয়েকে সে এখানে একদম আশা করেনি। এই মেয়ে এখানে কি করছে? এটাই কি তার ভাইয়ের বউ? কিন্তু এই মেয়ে তার ভাইয়ের বউ কি করে হতে পারে? নিজের চক্ষুপটকে যেন বিশ্বাস করতে ভয় হলো। সে নির্বিশেষ তাকিয়ে রইল নিশাতের পানে। নিশ্চয়ই সব তার মনের ভুল। বুকের ভেতর যেন উথাল পাতাল সৃষ্টি হয়েছে। মনে মনে প্রার্থনা করলো এটা যেন তার স্বপ্ন হয়, না হলে যে এই সত্য তার সহ্য সীমার বাইরে চলে যাবে। পিয়াস, এটা তোর ভাবি নিশাত। মামির ডাক পেয়ে ধ্যান ভাঙে পিয়াসের। এতক্ষণ সে যা দেখেছে তার স্বপ্ন নয়, বরং সবচেয়ে এক কঠিন সত্য। কিন্তু এই সত্যি যেন পাহাড়ের চেয়ে বেশি কঠিন হয়ে পড়েছে। বুকের ভেতর সৃষ্টি হওয়া উথাল পাতাল ঝড় থামার কোনো নামই নিচ্ছে না। যেন তা আরো প্রখর হয়ে সব ধ্বংসের জাল বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। অক্ষে ফুটে অব্যক্ত কষ্টরা ফুটে উঠেছে। এমন সত্য সামনাসামনি হওয়ার চেয়ে তো উত্তম হতো সত্যটা তার সামনে উপস্থাপনই না হতো। বাদামি রঙা গভীর নয়নদ্বয় মিলে নির্বিশেষ তাকিয়ে রইল সেই সত্যর দিকে, যা তার হৃদয় পিঞ্জরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মায়ের ডাকে পিয়াসের সাড়া দিতে না দেখে ভাইয়ের মুখ পানে তাকালো। ছেলেটা তার ওই বউয়ের পানে কেমন করে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে কি আছে সেখানে? মুগ্ধতা নাকি কষ্টের ছোঁয়া? কিন্তু কিসের কষ্ট? তবে যেটাই হোক, দৃষ্টিটা বোধহয় তার পছন্দ হলো না। মুখের রূপ যেন কঠোর হয়ে উঠলো। চোখের চাহনিতে তীক্ষ্ণতা ভর করলো। ভাইয়ের উদ্দেশ্যে গাঢ় স্বরে ডেকে বলল, পিয়াস। ভাইয়ের ডাক শ্রবণ হতে যেন নিজের অস্তিত্ব খুঁজে পেল পিয়াস। সে কি করছিল এতক্ষণ? কারো দিকে এভাবে তাকিয়ে থাকা কি আদৌ ঠিক? আরো সে যদি হয় ভাইয়ের বউ? চক্ষুপট বুঝে নিয়ে জুড়ে একটা শ্বাস নিল। চোখ মেলে হাসার চেষ্টা চালালো, তাতেও সফল হলো বোধহয়।
তখনই তার কানে প্রবেশ করলো তার মামির বলা বাক্য, নিশাত এ হলো রায়ানের ফুফাতো ভাই পিয়াস। নিশাত নিচের দিকে তাকিয়েছিল এতটা সময়, কার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তা দেখার জন্য সালাম জানানোর জন্য মাথা তুলে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। সামনে দাঁড়ানো লম্বা চওড়া সুঠাম দেহের ব্যক্তিকে দেখে কথাটা আটকে যাওয়ার উপক্রম হলো। এই ব্যক্তিকে সে চিনে, এটা রায়ানের ভাই। একটু অবাক হলো নিশাত, তবে এতদিন পর সামনে থেকে লোকটাকে দেখতে পেয়ে ভালো লাগলো। খুশি মনে আবারও বলে উঠলো, আপনি সেই ভাইয়া তাই না, যে আমাদের গ্রামে গিয়েছিলেন মেডিকেল ক্যাম্প করতে? শ্যামাঙ্গিনীর মিষ্টিকণ্ঠের ভাইয়া ডাক যেন পিয়াসের বুকে গিয়ে বাঁধলো। কথা বেরোতে চাইল না মুখ দিয়ে, তবে আশেপাশের মানুষগুলো নিশাতের প্রশ্ন শুনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এটা চক্ষুগোচর হতে পিয়াস আলতো হেসে জবাব দিল, হ্যাঁ আমি সেই। কেমন আছো তুমি? নিশাত বলল, ভালো। আপনি কেমন আছেন? আপনার দেখা এখানে পাবো ভাবিনি ভাইয়া। পিয়াস মনে মনে উচ্চারণ করে উঠলো, আমিও ভাবিনি তোমাকে এখানে দেখতে পাবো। কিন্তু মুখে উচ্চারণ করলো, ভালো, হয়তো এখানে আমাদের দেখা হওয়ার ছিল তাই হয়েছে। প্রত্যুত্তরে এক মিষ্টি হাসি পিয়াসকে উপহার দিয়ে ফুফি শাশুড়ির দিকে এগিয়ে গেল নিশাত। উত্তর পেয়ে সবাই স্বাভাবিক হলেও রায়ান এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিশাতের পানে, হয়তো কিছু বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশাত এগিয়ে ভদ্রতার সহিত সালাম জানালো ফুফিকে। আনিকা বেগম সন্তুষ্ট চিত্তে সালামের প্রত্যুত্তর দিয়ে উঠে দাঁড়ালো। নিশাতকে নিয়ে পাশে বসিয়ে সরে আবেগ মিশিয়ে বলে উঠলো, আরে বা, এত পুরো চাঁদের টুকরো যেন। তোমার কথা ভাইয়ার মুখে অনেকবার শুনেছি, তোমাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল, আজ তা পূরণ হয়ে গেল। একটু থেমে আবারও মজার স্বরে বলল, তোমাকে আমার ভীষণ মনে ধরেছে মেয়ে। তোমার শাশুড়ি তো একটা গম্ভীর মহিলা, তোমাকে আদর যত্ন করে তো। না করলে আমাকে বলবে, আমি তোমাকে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাব, কেমন? নিশাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসির দেখা মিলল। মায়ের বলা কথাটা শ্রবণ হতেই পিয়াসের ঠোঁটের কোণে এক টুকরো ব্যথিত হাসির রেশ দেখা দিল। পিয়াস এখন আর দাঁড়িয়ে থাকতে সক্ষম হলো না, সবাইকে বলে নিজের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে এগিয়ে গেল। পিয়াসকে যেতে দেখে রায়ানো বসা থেকে উঠে দাঁড়ালো, ফুপির উদ্দেশ্যে ডেকে বলল, ফুপি তোমরা গল্প করো, আমি একটু আসছি। বলেই চলে গেল। নিশাত একবার রায়ানের যাওয়ার পানে তাকালো। লোকটাকে দেখে কেমন জানি মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে কি, কিন্তু হসপিটাল থেকে আসা পর্যন্ত তো সব ঠিকই ছিল, তাহলে এইটুকুর মাঝে কি এমন ঘটলো যে রেগে যাবে? হয়তো ভুল ভাবছে মনে করে নিশাত চোখ সরিয়ে ফুপি শাশুড়ির সাথে গল্পে মেতে উঠল। মহিলাটা ভীষণ রসিক মনের, তার মা বা শাশুড়ির মতো গম্ভীর নয়, এজন্যই স্বল্প পরিচয় যেন আপন হয়ে উঠল। আর এদিকে ডাইনিং টেবিলে আজ যেন এলাহি কাণ্ড ঘটেছে। বাড়ির মেয়ে আসায় যেমন বিভিন্ন পদ দিয়ে টেবিলটা ভরিয়ে তুলেছে, ঠিক তেমনই সবাই মিলে হাসি আড্ডায় মেতে উঠেছে। বোন বাড়িতে আসায় আরহান আর আইমান বাবু দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারপরে শুরু হয়ে ভাই বোন মিলে ছেলে মেয়েদের সাথে হাসি ঠাট্টা। তবে এখানে পিয়াস বা রায়ান কারোরই দেখা নেই, দুজনেই হয়তো তাদের রুমে আছে। ডিনার রেডি হতেই এক সার্ভেন্ট পাঠিয়ে দুই ভাইকে ডাকা হলো। ক্ষণকাল পরে দুই ভাইকে আলাদা আলাদা নামতে দেখা গেল। দুজন পাশাপাশি বসলো, আর ঠিক তাদের বিপরীত পাশে নিশাত বসা। খাওয়া দাওয়ার মাঝে আরহান সাহেব আকস্মাৎ পিয়াসকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে উঠলো, তোমার প্রিয় ভাই তো বিয়ে করে নিল, তা তুমি কবে করছো বিয়ে? মামার প্রশ্ন শ্রবণ হতেই পিয়াসের হাত থেমে গেল। কি উত্তর দেবে সে এখন? রায়ান পিয়াসকে স্থির হতে দেখে পুনরায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভাইয়ের ভাবগতি বোঝার চেষ্টা করলো। পিয়াস আমতা আমতা করে কিছু বলবে, তার আগে আনিকা বেগম সহস্য বলে উঠলো, আরে ভাইয়া ও তো বিয়ের জন্য রাজি, তোমাকে বলেছিলাম না কোনো একটা মেয়েকে নাকি পছন্দ হয়েছে ওর। ও তো দেশে ফেরার আগেই বলে ফিরেছে এবার জলদি বিয়ে করে নিবে। একটু শ্বাস ফেলে আবারও বলল, আমিও চাই এখনো জলদি বিয়ে করে নিক, আমার একা একা আর ভালো লাগে না। কি জানি ও কোন মেয়েকে পছন্দ করেছে, আমার তো এখন আফসোস হচ্ছে। আমার ছেলেটা নিশাতকে পছন্দ করলেই পারতো, তাহলে তোমার আগে আমি তাকে আমার পুত্রবধূ বানিয়ে নিতাম। কথা শেষ করে জোরে একটা দম নিল। সবাই আনিকা বেগমের কথা শুনে হেসে ফেললো। পিয়াস একটাবার চক্ষু নিবিষ্ট করলো নিশাতের পানে, যে এখন মিটিমিটি হেসে খেতে ব্যস্ত। রায়ানের গাঢ় দৃষ্টি ভাই আর বউ দুজনের দিকে সীমাবদ্ধ। রায়ান দ্রুত নিজের খাওয়াটা শেষ করে উঠে দাঁড়ালো, মায়ের উদ্দেশ্যে ডেকে উঠলো, আম্মু একটু পর আমার কফি বানিয়ে পাঠিয়ে দিও। কথা শেষ করে ব্যস্ত পায়ে উপরে উঠে গেল। পায়ের দ্রুত চলন দেখলেও মনে হবে যেন সে রাজ্যের ব্যস্ততায় আছে, খুব জলদি তাকে তার গন্তব্যে পৌঁছানো প্রয়োজন। আর এদিকে আজও রিমি বেগম কফি বানিয়ে পুত্রবধূর হাতে ধরিয়ে দিল। নিশাত তার স্বইচ্ছায় নিজ হস্তে নিয়ে নিল। লোকটা তো কাল বলেই দিয়েছিল যে যখনই কফি চাইবে তখনই তাকে কফি বানিয়ে নিয়ে যেতে হবে, কারণ সে তার ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট। কথাটা মনে পড়তেই মুখ বাঁকালো নিশাত। শান্ত স্থির পায়ে হেঁটে এসে দাঁড়ালো রায়ানের কক্ষের সম্মুখে। হাতের সাহায্যে দরজায় নক করতে ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে এলো, দরজা খোলা দেখতে পাচ্ছ না? এমন গম্ভীর স্বর শুনে আজও ছোট কায়াটা কেঁপে উঠলো। লোকটা এমন কেন? বেশি না ভেবে দরজা ঠেলে রুমে ঢুকলো নিশাত। রায়ান নিজের কাউচের উপর বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত। নিশাতের উপস্থিতি বুঝতে পেরে ফোনের দিকে চোখ নিবিষ্ট রেখেই গম্ভীর মুখে বলল, কফি আমার হাতে দিয়ে যাও। নিশাত কথা মতো কাছে এগিয়ে কফিটা রায়ানের হাতেই দিল। এখানে থেকে কোনো লাভ নেই ভেবে রুম থেকে বের হতে চাইলো। দরজা অব্দি পৌঁছাতে না পৌঁছাতে রায়ানের প্রশ্ন ভেসে এলো, তুমি পিয়াসকে কিভাবে চিনো? কতদিনের পরিচয় তোমাদের? নিশাত থেমে পিছু ফিরে রায়ানের দিকে ঘুরে তাকালো। রায়ানের ভাবগতি বোঝার চেষ্টা চালালো, তাতে ব্যর্থ হয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বেশি দিনের নয়, কিছুদিন আগে ভাইয়া আমাদের গ্রামে গেছিল, তখনই দেখেছিলাম। রায়ান বলল, আচ্ছা, কথা বলেছো কখনো তার সাথে? পুনরায় রায়ানের প্রশ্ন শুনতে খুশি মনে বলে উঠলো, হ্যাঁ ভাইয়া প্রায় 10 দিনের মতো ছিল।
পরিচয় হওয়ার পর আমাদের বাড়িও যেত, আব্বুকে দেখে আসতো। আপনি জানেন আমি মেডিকেলের এক্সাম দিব শুনে আমাকে দুটো বইও দিয়েছিল। ভাইয়াটা খুব ভালো, কি সুন্দর করে কথা বলে, আর দেখতেও সুন্দর, বিশেষ করে চোখ দুটো। বলতে বলতে নিশাত যেন থামার নামই নিল না। এত প্রফুল্ল স্বর শুনে কি রায়ানের রাগ হলো ঠিক বোঝা গেল না, তবে কফি মগ ধরা হাতের রগগুলো ফুলে উঠলো। নিশাত তা খেয়ালই করলো না। রায়ান কফিতে একটা চুমুক বসিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, পিয়াজকে ভালো লাগে তোমার, মানে পছন্দ করো? নিশাত জবাবের পিঠে নতুন প্রশ্ন পেয়ে দিকবিদিক শূন্য হয়ে বলল, হ্যাঁ ভালো লাগে তো, ভালো মানুষদের ভালো লাগবেই স্বাভাবিক। আর বললাম না ভাইয়াটার চোখ দুটো আমার খুব ভালো লাগে। রায়ান বলল, যাও এখান থেকে। কথা শেষ করার আগে রায়ানের গরুগম্ভীর স্বর শুনে থেমে গেল নিশাত। এই তো প্রশ্ন করছিল, তাহলে কথা শেষ হওয়ার আগে এমন করে বললো কেন? ভারী আজব লোক তো। নিশাতকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান পুনরায় একই স্বরে বলল, তোমাকে যেতে বলেছি, কানে শুনতে পাও না স্টুপিড? রায়ানের এমন ধমক শুনে নিশাতের এগোতে লাগলো, বেটা নিজে ডেকে এনে নিজেই ধমকাই, অসভ্য লোক, আর আসবেই না এই রুমে, কথাও বলবে না লোকটার সাথে। রাগে ভনভন করতে করতে দরজা অব্দি এগিয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রায়ানের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে তেজি স্বরে বলল, আপনি একটা খাটাস লোক, আপনার চাকরি আমি করব না, বলে দিবেন আপনার বাবাকে। কথা শেষ করে দ্রুত বেগে রুম থেকে বেরিয়ে গেল। একটিবার পিছনে তাকিয়ে দেখলো না কেউ রক্তচক্ষু নিয়ে যাওয়ার পানে তাকিয়ে আছে, যে চোখ দুটো মুহূর্তের মাঝে তার সর্বনাশ ডেকে আনতে পারে। রক্ত জবান নেই চোখ, হাতের ভেসে ওঠা রক, তীক্ষ্ণ চোয়াল সবই মেয়েটার অগোচরে রয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পাবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন।